বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে লাইভ ক্লাসে তোমরা সবাই উপস্থিত আছো প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে কিন্তু বছরটিও শেষ হয়ে গেল। আজকে 28 ডিসেম্বর, আর কয়টা দিন পরেই কিন্তু নতুন বছর আসছে। তো তোমাদের আশা করছি তোমরা নতুন বছরে অবশ্যই বেশিরভাগই রিভিশন থাকবে। আর পুরানো যে এই গেল বছরে আমরা যে পড়াগুলো তোমাদের শিখিয়েছি সেগুলো তোমরা অবশ্যই বেশি করে চর্চা করবে এবং বেশি করে লিখবে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো আজকে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় মানব শারীরতত্ত্ব হতে সমন্বয় নিয়ন্ত্রণ হতে আমি আজকে 7ম ক্লাসটি শুরু করব। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আরও অনেক টপিক আছে যেগুলো আমাকে শেখাতে হবে, তোমাদেরও শিখতে হবে। তো আমি গত ক্লাসে তোমাদেরকে মানব চোখের ওপর একটি বর্ণনা করেছিলাম। প্রথমে আমি সেটা একটা ছকের মাধ্যমে বর্ণনা করেছিলাম। তার পরবর্তীতে আমি একটি চিত্র সন্নিবেশ করে সেটা বিস্তারিত আলোচনা করেছিলাম। কিন্তু চোখের ওপর কিন্তু আরও কিছু কোশ্চেন আসে, যেমন চোখের লম্বচ্ছেদের চিত্র আসে। এখন আমি বর্ণনার জন্য তোমাদের কালারফুল একটি পোস্টার পেজ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। কিন্তু আজকে কিন্তু আমি তোমাদেরকে সেদিনই বলেছিলাম যে লম্বচ্ছেদের চিত্রটি আমি পরবর্তী ক্লাসে শেখাবো, অর্থাৎ আজকের ক্লাসে। তাহলে তোমরা অবশ্যই কলম, পেন্সিল, খাতা, রাবার সব নিয়ে রেডি আছো, কারণ লম্বচ্ছেদের চিত্রটি আমি আঁকাবো আর সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করবে। আমি আশা করব যে লম্বচ্ছেদের চিত্রটি যদি পরীক্ষাতে আসে তোমরা অবশ্যই সেটি দিতে পারবে। যদি আমার সাথে সাথে আজকে প্র্যাকটিস করো, শুধু একবার করলেই হবে না, বাসায় বারবার প্র্যাকটিস করবে যতক্ষণ না পর্যন্ত তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমি আজকে আমার আরও কিছু টপিক আছে, সেটা হচ্ছে চোখের উপর আমার আজকে শেষ করার ইচ্ছে। যদি আমি সময় পাই তাহলে দর্শন প্রক্রিয়াটি আমি আজকে তোমাদের শেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে আমাদের দ্বিনেত্র কি সেটা আমি বুঝাবো। অর্থাৎ আজকের এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় অনেক কোশ্চেন আসে এবং অনেক কমন তোমরা পাবে আশা করি। তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসটিকে গুরুত্ব দিয়ে প্রতিটা টপিক বোঝার চেষ্টা করবে। এটাই হচ্ছে আমার ক্লাস করার পূর্বে আমি পরামর্শ দিতে চাচ্ছি, তোমরা সেটি কাজে লাগাবে, এটাই আমার আশা করছি আমি। তো শিক্ষার্থীরা, তোমরা আমাকে ক্লাস শুরু করার পূর্বে জানিয়ে দাও যে আমার বোর্ডের লেখাটা আর বাইরে থেকে কোনো সাউন্ড আসছে কিনা। তোমরা ইনবক্সে দ্রুত জানিয়ে দাও। আর আমি চোখের উপরই এখন আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করব। তাহলে চোখ তো তোমরা জানো, প্রতিটা চোখের চোখ নিয়ে যখনই আমি ক্লাস করেছি তখনই চোখের সম্পর্কে একটু বলে নিয়েছি। পঞ্চ ইন্দ্রিয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখ, যা আমাদের মস্তকের মধ্যে অবস্থান করে। কান, দুপাশে দুটি কান এবং নাকের প্রায় মাঝামাঝিতে, যা মানে আলোর উপস্থিতিতে দর্শন প্রক্রিয়াটা সম্পন্ন করে। তো শিক্ষার্থীরা, এইটি আমি বহুবারই বলেছি, তবে আজকে আমি যে এটি চোখের উপর মূল টপিক হচ্ছে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করব। তো শিক্ষার্থীরা, আমি বোর্ডে এখন একটি লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করছি। তো আশা করছি তোমরা সবাই চিত্রটি আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবে। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো লেখাটি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কনফার্ম করলে ভালো হয়। তো প্রথমে তোমরা যেটি করবে, একটি চোখে লম্বচ্ছেদে কী কী অংশ পাওয়া যায় দেখো শিক্ষার্থীরা। প্রথমেই আমি চোখের যে লম্বচ্ছেদের সামনের অংশ থেকে যদি আমরা এটা এঁকে পিছনে যেতে যাই তাহলে মনে হয় সেটা সহজ হবে। আমি আমার কৌশলটুকু তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে হয়তো তোমাদের আরও কোনো কৌশল থাকতেও পারে। তবে আমি আমার কৌশলটুকুই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, প্রথমেই কি করবে দেখো, প্রথমে আমরা কর্নিয়াটা এঁকে নিই। কর্নিয়াটা দেখো আমি কিভাবে আঁকাচ্ছি, এটা কর্নিয়া।
এটা হচ্ছে চোখের কর্নিয়া, লেন্স। আমরা প্রথমে লেন্সটা আঁকাই, চোখের লেন্স এটা। হ্যাঁ শিক্ষার্থীরা, লেন্স। তো প্রথমে আমরা লেন্সটাকে আরেকটু গোল করে রাখো। সেক্ষেত্রে দেখো আমরা প্রথমে একটা লেন্স আঁকাইতে পারি, এটা হচ্ছে লেন্স। তাহলে আমার সাথে সাথে এঁকে ফেলো। তারপরে হচ্ছে আমরা সাসপেন্সরি লিগামেন্টটা এঁকে ফেলি। এটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। আমি কিভাবে আঁকাচ্ছি তোমরা লক্ষ্য করো। এটা হচ্ছে এই সাসপেন্সরি লিগামেন্টগুলো আমরা এইভাবে আঁকতে পারি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট থেকে আমরা এভাবে করে আইরিশটা এঁকে নিতে পারি, এইভাবে আঁকো। শিক্ষার্থীরা তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, তাহলে চিত্রটা লক্ষ্য করো, চিত্রটা কিভাবে আঁকাচ্ছি। হ্যাঁ এভাবে দেখো, চিত্রটা লক্ষ্য করো। তারপরে দেখো আমি কিভাবে আঁকাচ্ছি এবার। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তারপরে আমরা এই যে এইভাবে আঁকতে পারি। এই করে তারপর এইখানে হচ্ছে সিলিয়ারি পেশি, আর এটা হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির মধ্যে সিলিয়ারি পেশি, এটা হচ্ছে আইরিশ। শিক্ষার্থীরা এইটুকু যদি তোমরা আঁকতে পারো তাহলে এরপর আমি আগাচ্ছি। এরপরে আমরা এটা এখানে হচ্ছে, হ্যাঁ এটা হয় একুয়াস হিউমার। একুয়াস হিউমারটা আমরা এঁকে ফেললাম। তো শিক্ষার্থীরা দেখেছো সামনের অংশটা আমরা এঁকে ফেলতেছি, আস্তে আস্তে আমরা এটা এঁকে যাচ্ছি। তারপর দেখো এবার আমরা কর্নিয়াটা আঁকাবো। কর্নিয়াটা এঁকে তারপর আমরা কি করতে পারি, শিক্ষার্থীরা তোমরা এইটুকু এঁকে ফেলো। কর্নিয়াটা আমরা তারপর আমরা কর্নিয়াটা আঁকতে পারি। তো কর্নিয়াটা আঁকার পরে এবার দেখো শিক্ষার্থীরা, হ্যাঁ এখন দেখো এই যে আমরা এইটুকু করার পরে এখন আমরা পিছনে অংশটা চলে যেতে পারি। পিছনে অংশটা দেখো এইভাবে করে এইভাবে। তারপরে দেখো এখন আমরা এই অংশ থেকে এই অংশটা হচ্ছে তারপরে আমরা এভাবে আঁকতে পারি। এই শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমি কিভাবে এঁকেছি এটা। হ্যাঁ এবার দেখো এই অংশটা ঠিক করে নাও, এই অংশটা আবার ঠিক করে নাও। হ্যাঁ এইভাবে আমরা এঁকেছি। আঁকার পরে তারপর আমরা কি করেছি দেখো, আমি এটা একটু গোল রাউন্ডটা ঠিক করে দিচ্ছি। তারপরে দেখো শিক্ষার্থীরা এবং এই অংশটা এইভাবে করো। আর এইভাবে এঁকে দাও। তারপরে দেখো এখন আমরা কি করব দেখো, এখন আমরা এই পাশ থেকে এবং এখন দেখো আমরা কি কি পেয়েছি। এইখানটা হচ্ছে এই নিচে আরেকটা স্তর আছে, সেটা স্কেলের রেটিনা অংশটা আমরা এঁকে ফেলতে পারি। এবার রেটিনা অংশটা দেখো, রেটিনা অংশটা হচ্ছে এটা হচ্ছে রেটিনা, এটা হচ্ছে রেটিনা, এইটা হচ্ছে রেটিনাটা এঁকে ফেলো। এটা হচ্ছে এই পাশ থেকে এই পর্যন্ত তোমরা এটা আঁকা, এই হচ্ছে রেটিনা। তাহলে বাইরে থেকে যদি আমরা আসি তাহলে এটা হচ্ছে স্ক্লেরা, আর কোরেড অংশটাকে আমরা ডট ডট চিহ্ন ব্যবহার করতে পারি। কোরেড অংশটা হচ্ছে ডট ডট চিহ্ন ব্যবহার করো।
এইভাবে চিহ্ন দিয়ে আমরা কোরেট অংশটা এঁকে নিতে পারি। তারপরে দেখো এটা হচ্ছে কোরেট, এটা হচ্ছে এই কোরেট অংশ। এখানে আসছে, এখানে একটি সিলিয়ারি পেশি থাকে, এখানে সিলিয়ারি পেশি, এটা হচ্ছে সিলিয়ারি বডি। এখন আমি লেবেলিং করছি, আর এই জায়গাটা হচ্ছে অন্ধ বিন্দু, আর এইভাবে আমরা অংশটা এঁকে দিতে পারি। তারপরে দেখো শিক্ষার্থীরা, আর এই জায়গাটা হচ্ছে এইটা হচ্ছে অপটিক পেশি, এই অংশটা হচ্ছে অপটিক পেশি। এখন আমরা এটা লেবেলিং করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে স্ক্লেরা, এই স্ক্লেরা তিনটা স্তর ছিল, চোখের তিনটা স্তর আছে। স্তরের মধ্যে তোমরা দেখো এই অংশটা হচ্ছে স্ক্লেরা, তাহলে এই অংশটা হচ্ছে স্ক্লেরা, স্ক্লেরা। তারপর হচ্ছে এইটা হচ্ছে আমি এখান থেকে আমি স্ক্লেরাটা পরে আনছে, দেখো এই জায়গাটা কর্নিয়া। আমরা জানি যে স্ক্লেরার যে স্তরটা এটা হচ্ছে কি ছিল, এটা ছিল একটু অস্বচ্ছ, কিন্তু স্ক্লেরার সামনের অংশটা গিয়ে বা সামনের দিকে গিয়ে এটা স্বচ্ছ স্তরে তৈরি হয়েছে, যার নাম হচ্ছে কর্নিয়া। তাহলে আমরা এটা কর্নিয়াটা দিয়ে দিই, এটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার পরে এই অংশটার নাম হচ্ছে এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, আর এটা হচ্ছে একুয়াস হিউমার। এই অংশটা হচ্ছে একুয়াস হিউমার, কর্নিয়া, তারপর হচ্ছে একুয়াস হিউমার। তারপরে এটা হচ্ছে পিউপিল, অর্থাৎ চোখের মণি যেটাকে আমরা বলি, পিউপিল। শিক্ষার্থীরা এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা লেন্স, আমরা আবারও বাইরে এঁকে দিতে পারি, এটা হচ্ছে লেন্স। এখন দেখো এইটা হচ্ছে আইরিশ, এই অংশটা হচ্ছে আইরিশ, এটা হচ্ছে আইরিশ। আচ্ছা, তাহলে দেখো এই অংশটার নাম হচ্ছে সিলিয়ারি বডি, আর এই যে এটা হচ্ছে সিলিয়ারি পেশি, বৃত্তাকার পেশি, এটা সিলিয়ারি বৃত্তাকার পেশি। তাহলে দেখো এটা হলো সিলিয়ারি পেশি, হ্যাঁ। তারপরে দেখো সিলিয়ারি, আর এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা সাসপেনসরি লিগামেন্ট, এটা নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট, এটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। আর এটা হচ্ছে চোখের পাতা, এটা হচ্ছে এই ভাঁজ করা অংশটা হচ্ছে চোখের পাতা, তো শিক্ষার্থীরা এখন দেখো এখানে তিনটা স্তর দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে আমি কোনো মানে ফাঁকা খালি বা সাদা রেখেছি, এই অংশটার নাম, এটা বাহিরের অংশ, বাইরে থেকে গেলে এটা নাম হচ্ছে, এটা হচ্ছে স্ক্লেরা, বাহিরের এই অংশটার নাম হচ্ছে স্ক্লেরা। তাহলে আমরা এটাকে দিয়ে দিই, এটা হচ্ছে স্ক্লেরা। তারপরে যে ডট ডট চিহ্ন আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে কোরেট স্তর। আর একদম ভিতরের যে তৃতীয় স্তরটা এটার নাম হচ্ছে রেটিনা, এই হচ্ছে রেটিনা। শিক্ষার্থীরা এখন দেখো এইটা হচ্ছে অপটিক স্নায়ু, চোখের সবচেয়ে মোটা স্নায়ু, এটার নাম হচ্ছে অপটিক স্নায়ু, এটা হচ্ছে অপটিক স্নায়ু। তো শিক্ষার্থীরা এখন দেখো অপটিক স্নায়ুর এই সামনের অংশটা কিন্তু অন্ধবিন্দু নামে পরিচিত, তাহলে আমি এই অংশটাকে একটু পিছনে টেনে দিচ্ছি, এটার নাম হচ্ছে অন্ধবিন্দু। আর এইখানে একটা অংশ করে রেটিনা থেকে একটা অংশ একটু বৃত্তাকার একটা অংশ দেখা যায়, এটার নাম হচ্ছে পিথবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস বা পিথবিন্দু, এটার নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস
বা পিতবিন্দু। আর এইটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, এটা হলো ভিট্রিয়াস হিউমার। এই ভিতরের ফাঁকটা হচ্ছিল ভিট্রিয়াস হিউমার। তো শিক্ষার্থীরা এই হচ্ছে চিত্রটার নাম হচ্ছে চোখের লম্বচ্ছেদের চিত্র। এটা হচ্ছে চোখের লম্বচ্ছেদের চিত্র। তাহলে এটা হচ্ছে মানব চোখের লম্বচ্ছেদের চিত্র। আমাদের চোখের এই অংশগুলো নিয়ে গঠিত। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এটা হচ্ছে কর্নিয়া, এই অংশটা কর্নিয়া, এটা অ্যাকুয়াস হিউমার, তারপরে হচ্ছে পিউপিল বা চোখের মণি, তারপর হচ্ছে লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমার। আর এই হচ্ছে পিছনে রেটিনার মধ্যে পিছনে একটি বৃত্তাকার অংশ থাকে, সেটা না পিতবিন্দু। আর একদম পিছনের অংশ, অপটিকের সামনের অংশটা হচ্ছে অন্ধবিন্দু, একটা অপটিক স্নায়ু। আর 3টা এখানে স্তর আছে। বাইরে থেকে প্রথম স্তরটার নাম হচ্ছে এটা হলো স্ক্লেরা, তারপর দ্বিতীয় অংশটার নাম হচ্ছে কোরেট, আর ভিতরে তৃতীয় অংশটার নাম হচ্ছে রেটিনা। তো শিক্ষার্থীরা, আর এটা হচ্ছে চোখের পাতা, আর এই হচ্ছে মোটামুটি আমাদের চোখের লম্বচ্ছেদের চিত্র। তো শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে, এই চোখের লম্বচ্ছেদের চিত্রটা ঢাকা বোর্ড 19, যশোর বোর্ডে 15, এছাড়াও আরও অনেকবারই এসেছিল এটা। তো সেক্ষেত্রে তোমাদের যদি এটা লম্বচ্ছেদের চিত্রটা যদি মোটামুটি তোমরা এঁকে থাকো, তাহলে আচ্ছা ঠিক আছে, গুড, আঁকা শেষ হলে খুবই ভালো প্র্যাকটিস করবে। এটা প্রচুর অনেকবার পরীক্ষাতে এসেছিল। তো শিক্ষার্থীরা, এখন আমি আরেকটি অংশে যাচ্ছি। তো তোমরা সেই অংশটিকে গুরুত্ব দিবে। প্রতিটা অংশ আমি বলেছি, এই লম্বচ্ছেদের চিত্রটা শুধু চিত্রটা এঁকে লেবেলিং করাতেই নাম্বার। তো আমাদের কিন্তু এখন আমি যেটা করাবো, চোখের প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া। এখন আমার আরেকটি প্রশ্ন হচ্ছে চোখের প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা, আমি এখন কি করব, তোমরা প্রশ্নটা লিখে নাও, চোখের প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া বর্ণনা করো। আমি আরেকটা প্রশ্ন লিখছি, তোমরা সেটা লেখো যে চোখের প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া বর্ণনা করো। চোখের প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া বর্ণনা করো। তো শিক্ষার্থীরা, আমাদের চোখের যে দর্শন প্রক্রিয়াটা, আমাদের চোখের কিন্তু কর্নিয়াটা উত্তল, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কর্নিয়াটা কিন্তু উত্তল। তাহলে আমাদের চোখের কর্নিয়া উত্তল হওয়ায় আমাদের দর্শনের জন্য চোখের কর্নিয়া আর লেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কি বলেছি, আমাদের চোখের এই যে কর্নিয়াটা উত্তল হওয়ায় আমাদের এই কর্নিয়া এবং লেন্স আমাদের চোখের দেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা চোখের ছবিটা দ্রুত এঁকে ফেললে, আমি পরবর্তী অংশে আছি। তো দেখো, এই দর্শন প্রক্রিয়াটা কিন্তু আমরা যে প্রক্রিয়া যে চোখের আমরা দেখি, সেটা কিন্তু অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। আমরা যে কোনো কিছু আলোকিত মধ্যে আমরা যে বস্তুটাকে আমরা দেখতে চাই, সেই বস্তুটা দেখার জন্য আমাদের যে চোখের যে কৌশলটা অবলম্বন করি, সেটা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা, এই জটিল প্রক্রিয়াটা বর্ণনার সুবিধার জন্য আমি কয়েকটি ধাপে এটাকে সংক্ষেপে একটু বলি। দেখো, প্রথমে কিন্তু আমাদের দর্শনীয় বস্তু হতে আলোটা কি করে, আমাদের এখানে কর্নিয়ার মধ্যে আসে, কর্নিয়া হয়ে অ্যাকুয়াস হিউমার হয়ে লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমার হয়ে এই রেটিনার মধ্যে গিয়ে পৌঁছায়। তাহলে আমি কি বলেছি, আমাদের যেই বস্তুটাকে আমরা দেখতে চাচ্ছি, সেই বস্তুটা আলোর থেকে সেই বস্তুটির বিম্বটা আমাদের কর্নিয়া, তারপরে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার হয়ে তারপরে রেটিনার মধ্যে এসে পৌঁছায়। তো এরপরে কি হয়,
পরবর্তীতে এই রেটিনার মধ্যে এক ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। এই যে এসে পৌঁছালো, সে পৌঁছানোর কারণে রেটিনার মধ্যে প্রতিবিম্ব গঠিত হবে। সেই প্রতিবিম্ব গঠনকারী রশ্মিগুলো বৈদ্যুতিক সিগন্যালে পরবর্তীতে সেটা বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হবে এবং এই অপটিক স্নায়ুর মাধ্যমে সেটা কি করবে, আমাদের মস্তিষ্কে গিয়ে পৌঁছাবে। মস্তিষ্কের সেটা দর্শন অনুভূতি, এই স্নায়ুর অনুভূতিগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে যে পৌঁছাবে, আর সেই প্রতিবিম্বগুলো স্নায়ু অনুভূতিগুলো মস্তিষ্ক সেগুলো প্রেরণ করবে, আর মস্তিষ্কের স্নায়ু অনুভূতির একটা বিশ্লেষণ এবং সঠিক নির্দেশনার মাধ্যমেই শেষ পর্যন্ত আমরা সঠিক বস্তুটিকে স্পষ্ট দেখতে পাই। তো সেক্ষেত্রে এটা আমি সংক্ষেপে বর্ণনা করেছি। এখন আমি দর্শন প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ করছি সেটা আমি আরেকটি চিত্র অঙ্কন করব এবং সেই চিত্রের মাধ্যমে আমি দর্শন প্রক্রিয়াটাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, এখন তোমরা আমার সাথে সাথে আরেকটি চিত্র অঙ্কন করবে এবং এই চিত্রটাকে দিয়েই আমি সম্পন্ন করাতে পারবো। তবে তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি এই চিত্রটাকে দিয়েই পারবো। তা কীভাবে দেখো, তো এই যে অপটিক স্নায়ু আমরা যখন দেখি তখন এই অপটিক স্নায়ুর মধ্যে অর্থাৎ লেন্সটা কিভাবে আসছে, সেই আমাদের বস্তুটা যদি আমাদের মনে করো, আমি এখানে এই লেবেলিংগুলো শুধু মুছে দিচ্ছি, লেবেলিংটা মুছে দিচ্ছি, আমার এই ছবিটা দিয়েই আমি তোমাদেরকে বোঝাতে পারবো। এই ছবিটা দিয়েই আমি তোমাদেরকে কিভাবে আমরা চোখ দিয়ে দেখি সেই অংশগুলো আমি বোঝাতে পারবো। তাহলে আর যদি তোমরা আর একটু সংক্ষেপে বুঝতে চাও তাহলেও আমি ঠিক আছে এটা মুছিয়ে দিচ্ছি, মুছে বুঝাই দিই। এবার আমি একটা চোখ অঙ্কন করছি সংক্ষেপে, একটা চোখ একবার অঙ্কন করব এবং সেটা হচ্ছে খুবই সংক্ষেপে। ধরো এটা হচ্ছে আমাদের চোখ, এটা আমাদের চোখ, আর এটা হচ্ছে চোখের কর্নিয়া। তো শিক্ষার্থীরা, এখন আমরা কি করব, আর এটা এই চোখ, হ্যাঁ, এখন আমরা এই অংশটাকে, এখন ধরো এটা আমাদের চোখ, তো কর্নিয়া, এই কর্নিয়াটার থেকে এটা আমাদের লেন্স, হ্যাঁ, চোখের লেন্স, লেন্সের মধ্যে এখন আমাদের আলো বস্তুটা আসবে কিভাবে, ধরো এখান থেকে এটা হচ্ছে লেন্স, এটা হচ্ছে লেন্স। তাহলে আমি কি করছি, চিত্রটা কি দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, লেন্স, এবং আমরা জানি এখানে আছে একটা অন্ধবিন্দু আছে, এখানে ফোবিয়া সেন্ট্রালিস আছে। তাহলে দেখো এখান থেকে এই দর্শন বস্তুটা যদি, এটা হলো একটা দর্শন বস্তু, ধরো এটা দর্শন বস্তু, এখানে আমি এ দিলাম চিহ্নটা, আর এই পাশে দিলাম আমি সেটা নাম দিলাম, এটা হলো বি। এখন এই দর্শন বস্তু থেকে আলোটা এইভাবে যায়, এটা লেন্সের ভিতর দিয়ে এটা এইখানে যেয়ে পৌঁছাবে। তো শিক্ষার্থীরা, তোমরা এই দূরত্ব এটা অঙ্কন করো। এখন দেখো এখানে পৌঁছানোর পরে সেটা আবার এই জায়গাটা থেকে আবার সে কী করবে, এই অংশটা এখানে থেকে ছোট্ট একটি দূরত্ব পড়বে, এই পর্যন্ত যাবে। এইভাবে তোমরা এটা অঙ্কন করো। তারপরে দেখো, তো এইখানে প্রথমে আমি আবারও তোমাদেরকে বোঝাচ্ছি, প্রথমে আমি তোমাদের চিত্রটা আবার বোঝাচ্ছি, খেয়াল করো। এইখান থেকে আলোটা এই লেন্সে যাবে, লেন্সের মধ্যে প্রতিসারিত হয়ে সেটা সংক্ষিপ্ত হয়ে এখানে যাবে, আবার সেখানে এটা হবে, এখানে বিটা চলে আসবে এই অংশে, আর এটা উল্টো দেখাবে। তাহলে এখান থেকে প্রতিফলিত হয়ে এটা আবার এইভাবে ফিরে আসবে, এসে তারপর এটা এইখানে এসে পৌঁছাবে। তাহলে এই অংশটা এখানে আসলো। এই তো প্রথমে কিন্তু আমরা যে এই অংশটা দেখতে পাচ্ছি, এটা এখানে গিয়ে প্রতিফলিত হয়ে এটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেখি, আসলে আমরা প্রথম সেই বস্তুটাকে উল্টা দেখি এবং সেটা পরবর্তীতে সেটা ফোবিয়া সেন্ট্রালিসে যাওয়ার পরে সেটা যখন মানে আমাদের যে অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যেয়ে সেটা কিছু কার্যকলাপের মাধ্যমে সেটা আবার সঠিক ফোকাস দেয়, তারপরে আমরা বস্তুটিকে আবার স্বাভাবিক দেখি। তাহলে আমাদের কি হচ্ছে, প্রথমে আলোটা এভাবে যাচ্ছে, যাওয়ার পরে এখন দেখো এ থেকে, হ্যাঁ, এ থেকে বস্তুটা কি করছে, এভাবে যাচ্ছে, এবং আবার বি থেকে এ থেকে বস্তুটা এখানে যাবে, যে এখানে এসে এরপরে আবার সেটা কি করছে, আবার সেটা এভাবে এসে এটা আবার এখানে ফিরে আসছে। আবার বি থেকে যে বস্তুটা যাচ্ছে সেটা
আমি দুইটা চিহ্ন ব্যবহার করলে মানে ভালো হয় শিক্ষার্থীরা, আমি এটা দুটা চিহ্ন ব্যবহার করছি, তোমরা একটু আমার সাথে আরেকবার করে নাও। আমি এটাকে দুটা চিহ্ন ব্যবহার করছি। তো প্রথমে আমরা কি করব, এইখান থেকে এটা যাবে এইভাবে সোজা যাবে, হ্যাঁ সোজা যাবে, যাওয়ার পরে লেন্সে সেটা প্রতিফলিত হবে, হয়ে এটা এখান থেকে এটা বেঁকে যাবে, ঠিক আছে, বেঁকে যাবে। এখানে হচ্ছে এ অংশ বেঁকে যাওয়ার পরে তারপরে হচ্ছে সেটা আবার সেটা লেন্সে ফিরে আসবে, হ্যাঁ এই লেন্সে ফিরে আসবে, এসে সেটা আবার কি করবে, এখান থেকে এটা এইখানে যাবে। আর বি এর থেকে যে অংশটা যাবে সেটা এইভাবে করে এইখানে যাবে, যাওয়ার পরে এটা থেকে আবার বি এর অংশটা আবার সেখানে এইভাবে যাবে, যাওয়ার পরে ওখান থেকে আবার ফোকাসটা হবে এইভাবে এসে তারপর এই অংশে ফিরে আসবে। তাহলে হলো কি, এই জায়গাটা একটা সংক্ষিপ্ত প্রতিফলন কারণে এখানটা হবে বিটা চলে যাবে উপরে আর এটা নিচে চলে আসবে। তাহলে আমি এই বস্তুটাকে এখানে উল্টা দেখাচ্ছি, এইখানে হলো এইভাবে আসছে, এখানে হবে এটা হবে বি এ আর এটা হবে বি। তাহলে দেখো, তাহলে এই যে এখানে এই অংশটা এই লেন্সের ভিতর দিয়ে কর্নিয়ার মধ্যে যখন যে কর্নিয়ার উপর দিয়ে প্রতিফলিত হয়ে লেন্সের মধ্য দিয়ে তারপরে হচ্ছে ভিট্রিয়াস হিউমার হয়ে যখন ফোবিয়াস ফ্যান্টালিসের সামনে গেল তখন সেই বস্তুটা সংক্ষিপ্ত হয়ে গেল, এখানকার দূরত্বটা এখানে গিয়ে সংক্ষিপ্ত হয়ে গেল, সংক্ষিপ্ত হওয়ার কারণে এবং পাশাপাশি এটা উল্টে গেল, উল্টে দেখাচ্ছে। এবং পরবর্তীতে সেখানে অপটিক যে নার্ভ আছে আমাদের, এই অপটিক নার্ভের ভিতর দিয়ে সেটা এসে এখানে আমাদের মস্তিষ্কেও আছে, এই মস্তিষ্কের মধ্যে সেটা এখানে গিয়ে পৌঁছাবে এবং এই অংশ থেকে সেই প্রতিফলিত অংশটা মানে আমাদের কি আমরা দেখতে পাচ্ছি সেটা মস্তিষ্কের কিছু কার্যকলাপের মাধ্যমে সেই ফোকাসটা আসবে যে অংশটা হচ্ছে এ উপরে এবং বিটা নিচে। এই অংশটা প্রতিফলিত হওয়ার পরে তখন আমরা বস্তুটাকে আবার স্বাভাবিক দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে মানুষের চোখের দর্শন প্রক্রিয়া। চিত্রটা হচ্ছে মানুষের দর্শন প্রক্রিয়া। এটা চিত্রটা লিখে দাও, মানুষের দর্শন প্রক্রিয়া। আচ্ছা, এবার আমি আবারও বলছি, আমরা যে বস্তুটাকে দেখতে চাই সেই বস্তুটা প্রথমে কি করবে, কর্নিয়া হয়ে অ্যাকুয়াস হিউমার, তারপর লেন্স, তারপর ভিট্রিয়াস হিউমার হয়ে এখানে রেটিনার মধ্যে পৌঁছাবে। রেটিনার মধ্যে পৌঁছানোর পূর্বে আলো বিচ্ছুরিত হয়ে রেটিনার উপরে সেটা কি করবে, সেটা উল্টা একটা সংক্ষিপ্ত এবং উল্টা প্রতিবিম্ব দেখাবে। এবং পরবর্তীতে এই রেটিনার এই অংশের মধ্যে কিছু রড কোষ এবং কোন কোষ আছে যারা কি করে আলোটাকে মানে স্পষ্ট করে ধারণ করতে পারে। এই রড কোণ এবং কোন কোষের মাধ্যমে পরবর্তীতে কি করবে, সেই অংশটা এই যখন একটা রড কোষ আর কোন কোষ আছে সেই রড কোষ ও কোন কোষগুলোর মাধ্যমে ওই কোষগুলো তখন উদ্দীপ্ত হবে এবং অপটিক স্নায়ু, রড কোষ আর কোন কোষগুলো যখন উদ্দীপ্ত হবে তখন অপটিক স্নায়ুর মাধ্যমে সেটা মস্তিষ্কের মধ্যে যেয়ে পৌঁছাবে। মস্তিষ্কের কোন জায়গায় পৌঁছাবে, মস্তিষ্কের আলোর অনুভূতি মস্তিষ্কের কেন্দ্রে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ সেটা হচ্ছে ভিজুয়াল কর্টেক্স, সেই অংশটার নাম হচ্ছে ভিজুয়াল কর্টেক্স। এই মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সের মধ্যে যখন এই অংশটা পৌঁছাবে তখন সেখানে কিছু ক্রিয়া কার্যকলাপ সম্পন্ন হয়। এই কার্যকলাপের ফলে যখন এখানে পৌঁছায় তখন সেখানে একটা কার্যকলাপ সম্পন্ন হয়, অনুভূতিগুলো কেন্দ্রে যাওয়ার পরে মস্তিষ্কের কার্যকারিতা, তখন সেই উল্টা প্রতিবিম্বটা আবার পুনরায় সোজা হয়ে আবার বস্তুটা যেরকম দেখতে ছিল সেরকম প্রতিফলিত হয় এবং আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু তার আগে যে উল্টা দেখেছিলাম সেটা আর বুঝতে পারি না, আমরা মনে করছি যে আমরা সেই বস্তুটাকে সোজাই দেখেছি। তো শিক্ষার্থীরা, তো তোমরা এবার দেখো, তাহলে আমরা কি করলাম, এভাবেই আমরা একটা বস্তুকে স্পষ্ট দেখতে পাই। তাহলে কি হচ্ছে, প্রথমে অ্যাকুয়াস হিউমার, আমরা যদি সেটা লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে কি হচ্ছে, প্রথমে আসছে কোথায়, অ্যাকুয়াস হিউমার, হ্যাঁ প্রথমে হচ্ছে কর্নিয়া, তারপরে হচ্ছে আলোক রশ্মিটা প্রথমে এখানে আমরা একটা সংক্ষেপে দেখো, আলোক রশ্মি, আর এটা হচ্ছে আলোক রশ্মি, আলোক রশ্মিটা প্রথমে কোথায় আসছে, এখানে কর্নিয়ার মধ্যে পৌঁছেছে, কর্নিয়া থেকে তারপরে কোথায় গেল, অ্যাকুয়াস
হিউমার। একুয়াস হিউমারে পৌঁছানোর পরে এই একুয়াস হিউমার, হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যান্স, ল্যান্সে গিয়ে যাবে, ল্যান্স থেকে ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমারে পৌঁছাবে। তো ভিট্রিয়াস হিউমারের পরে সেটা কোথায় গেল, এটা আমি এখানে আবার আরও চিহ্ন দিচ্ছি, ভিট্রিয়াস হিউমারের পরে রেটিনাতে পৌঁছাবে, রেটিনা। তারপরে কি হলো, সেই রেটিনাতে পৌঁছানোর পরে সেটা অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে যাবে। তাহলে এরপরে এই অপটিক স্নায়ুর মাধ্যমে কোথায় যাবে, মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে, মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে যাবে। তো ভিজুয়াল কর্টেক্সে যাওয়ার পরে তারপরে আমরা সঠিক উদ্দীপনার মাধ্যমে আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো। এই হচ্ছে আমাদের দর্শন প্রক্রিয়াটা। তো শিক্ষার্থীরা, এবার একটি প্রশ্ন আসতে পারে, উপযোজন কি? শিক্ষার্থীরা তোমরা এটা আবার প্রশ্নটা লিখে নাও, উপযোজন কি? এটা হচ্ছে উপযোজন কি। আরেকটি প্রশ্ন লিখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় অনুধাবন প্রশ্নে প্রায় আসে। উপযোজন কি? তো শিক্ষার্থীরা, উপযোজন কি সেটা কিন্তু তোমাদের বরিশাল বোর্ড 19, তারপর দিনাজপুর 19, কুমিল্লা 15, 16, 17, 19, চট্টগ্রাম 16, 17, যশোর বোর্ডে 15, 17, সিলেট বোর্ড 16, এতবার এই উপযোজনের সংজ্ঞাটা এসেছিল, অর্থাৎ উপযোজন বলতে কি বোঝায়। তো শিক্ষার্থীরা, এই যে উপযোজন কথাটা, সেটা কিন্তু এটা হচ্ছে যে প্রাণী যখন কোনো জায়গা বদল না করে, অর্থাৎ আমরা যখন কোনো একটি বস্তুকে দেখার জন্য জায়গা বদল না করে, বস্তু এবং আমাদের যে প্রাণী কোনো জায়গা বদল না করে, বস্তু আর চোখের মধ্যকার দূরত্ব, এই বস্তু আর এই যে চোখের মধ্যকার দূরত্বের কোনো অপরিবর্তন রেখে, অর্থাৎ কোনো পরিবর্তন না করে, তাহলে বস্তু এবং চোখের মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন না ঘটিয়ে যখন আমরা যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুকে সমান স্পষ্ট দেখার জন্য চোখের বিশেষ ধরনের যে পরিবর্তন ঘটায় থাকি, সেটাই হচ্ছে উপযোজন। শিক্ষার্থীরা, এই উপযোজনকে কিন্তু আমরা বাইনোকুলার ভিশনও বলে থাকি। তাহলে আমি আবারও বলছি যে বস্তু এবং চোখের মধ্যকার দূরত্ব অপরিবর্তন রেখে যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুকে আমরা সমান স্পষ্ট দেখার জন্য চোখের বিশেষ ধরনের পরিবর্তন ঘটিয়ে আমরা যে বস্তুকে স্পষ্ট দেখতে পাই, সেই প্রক্রিয়াটাই হচ্ছে উপযোজন। তো শিক্ষার্থীরা, এই উপযোজনটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, কারণ মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কিন্তু উপযোজন বৈশিষ্ট্যটা দেখা যায়। তো আমাদের শুধু মানুষই না, যত স্তন্যপায়ী প্রাণী আছে, অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এই উপযোজন বৈশিষ্ট্যটি বিশেষভাবে পরিলক্ষিত হয়। তো শিক্ষার্থীরা, তো উপযোজনের ক্ষেত্রে কিন্তু আমাদের তাহলে এই উপযোজন কাজটা সম্পন্ন করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। যেমন আমাদের লেন্সের বক্রতার পরিবর্তন, তারপর হচ্ছে চোখ দুটি পরস্পরের দিকে সমকেন্দ্রীয়করণ হতে হবে এবং পিউপলের সংকোচন থাকতে হবে। এই 3টি পিউপলের সংকোচনের বৈশিষ্ট্য থাকলে পরে কেবল এই উপযোজন প্রক্রিয়াটা আমাদের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি। তাহলে এইবার দেখো শিক্ষার্থীরা, তাহলে এই উপযোজনের মাধ্যমে দর্শন বস্তুটার আমরা কি করতে পারি, এই গভীরতা, বর্ণ, তারপরে বস্তুর দূরত্ব, তারপরে বস্তুর গভীরতা, বস্তুটির বর্ণ, এগুলো উপযোজনের মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি। তাহলে এই উপযোজনটা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো শিক্ষার্থীরা, কাছের আর দূরের বস্তুটি দেখার জন্য কিন্তু আমরা উপযোজনটা দুইভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ তোমরা তো দেখে থাকো যে আমরা চশমা যে ব্যবহার করি,
30 নিচে বা একটা বয়সের আমরা কি করি দূরের বস্তুগুলো দেখতে পাই না, দূরের লেখাটা দেখতে পাই না। আবার একটা বয়সের পরে আমরা কি করি যে 40-এর ঊর্ধ্বে গেলে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যে কাছের লেখাটা স্পষ্ট না, তাহলে আমরা উত্তল এবং অবতল লেন্স যে ব্যবহার করি সেটা তারই একটা কারণ। তাহলে এই উপযোজনের পরিবর্তন ঘটিয়ে উত্তল এবং অবতল লেন্সটি ব্যবহার করে কিন্তু আমরা কাছের বস্তু এবং দূরের বস্তু দেখার একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই কাজটি সম্পন্ন করে থাকি। তো শিক্ষার্থীরা এখন দেখো যে আমরা এখন হাইপার ম্যাট্রোপিয়া কি। তো হাইপার ম্যাট্রোপিয়াটা হচ্ছে হাইপারম্যাট্রোপিয়া, তোমরা অনেক সময় শুনবে যে হাইপারম্যাট্রোপিয়া। তো হাইপারম্যাট্রোপিয়াটা হচ্ছে যে কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না, যখন আমাদের যখন নাকি আমরা কাছের লেখাটা স্পষ্ট দেখতে পাই বা কাছের বস্তুটা আমাদেরকে দেখতে একটু সমস্যা হয়, অর্থাৎ অস্পষ্ট দেখি, তখন আমাদের কি হয়, তখন আমরা কিন্তু উত্তল লেন্সের চশমা ব্যবহার করি। তখনই আমাদের উত্তল লেন্সের চশমাটা ব্যবহার করি এবং এই সমস্যা আমরা থেকে সমাধান করতে পারি। তো উত্তল লেন্সের চশমা ব্যবহার করি কাছের বস্তুটাকে দেখার জন্য ব্যবহার করা হয়, এইটাকে আমরা বলে থাকি যে হাইপারম্যাট্রোপিয়া। তো এই রোগটা সারানোর জন্য যে লেন্স ব্যবহার করি সেটা আছে। একইভাবে দূরের বস্তুটাকে আমরা দেখার জন্য দেখি না, যখন আমরা দূরে কোনো লেখা বা দূরের বস্তুকে যখন আমরা দেখতে সমস্যা হয় তখন এটাকে বলা হয় মায়োপিয়া। তো এই মায়োপিয়ার সমস্যাটা দূর করার জন্য আমরা কি অবতল লেন্স ব্যবহার করি। চোখে অবতল লেন্সে ব্যবহার করলে দূরের বস্তুটাকে আমরা কাছে দেখতে পাই। তো এইভাবে কিন্তু আমাদের এটা হলো যে দূরের বস্তু দেখতে সমস্যা দূর করার জন্য আমরা কি করি অবতল লেন্সের চশমাটা ব্যবহার করি। এবং এই দূরের বস্তুটা দেখতে সমস্যা হয় সেটা হচ্ছে মায়োপিয়া। এই রোগটার নাম হচ্ছে মায়োপিয়া। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন বলবো যে দ্বিনেত্র দৃষ্টি সম্পর্কে। তোমাদের আরেকটা প্রশ্ন আছে যে বরিশাল 17, ঢাকা 19, চট্টগ্রাম 19-এ আসছিল যে দ্বিনেত্র দৃষ্টি কি। তোমরা এটা লিখে রাখো, দ্বিনেত্র দৃষ্টি কি। তো শিক্ষার্থীরা দ্বিনেত্র দৃষ্টিটা হচ্ছে মানুষের দৃষ্টিটাই আমাদের যে চোখের দৃষ্টি আমরা যে দেখি সেটা কিন্তু দ্বিনেত্র দৃষ্টি। তো আমি আবার বলছি দ্বিনেত্র দৃষ্টিটা কি, আমাদের চোখের দৃষ্টিটাই দ্বিনেত্র। আমরা করি কোনো কারণে আমরা যখন কোনো কোনো বস্তু একই সাথে আমরা কি করি আমাদের কোনো বস্তুগুলোকে একই সঙ্গে আমরা দুই চোখের সাহায্যে এককভাবেই দেখতে পাই। আমাদের দ্বিনেত্র দৃষ্টি আমাদের যে দুইটা চোখ আছে, দুইটা চোখের মাধ্যমে কোনোটা বস্তুকে আমরা এককভাবে দেখতে পাই। এই ধরনের বস্তু দেখার সিস্টেমটা হচ্ছে, অর্থাৎ আমাদের বা চোখ দিয়ে যে বাইরের বস্তুগুলাই দেখবো আর ডান চোখ দিয়ে যে কেবল ডানের বস্তুগুলো দেখবো তা না, আমরা দুইটা চোখ দিয়ে একটি বস্তুকে এককভাবেই দেখতে পাই। আর সেজন্যই কিন্তু আমাদের চোখের দৃষ্টিকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। তো শিক্ষার্থীরা কিভাবে এটা সম্ভব? কোনো বস্তু যখন আমাদের দেখি প্রতিফলিত আলোক রশ্মি রেটিনার মধ্যে যখন পড়ে, এই চোখের রেটিনার মধ্যে যখন কোনো বস্তু আলোটা এসে আমাদের চোখের মধ্যে রেটিনার মধ্যে পড়ে তখন কিন্তু সেটা স্বতঃস্ফূর্তভাবে সেটা কি করে, সেখানে যে কোন কোষ এবং রড কোষ আছে সেই কোষের সাহায্যে সেখানে কি হয় স্বতঃস্ফূর্তভাবে অপটিক স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কের মধ্যে গিয়ে এটা পৌঁছায় যায় এবং ওই মস্তিষ্কের দৃষ্টি স্নায়ুর মধ্যে এটা পৌঁছে যায়। তো সেইখানে পৌঁছানোর পরে মস্তিষ্কের দৃষ্টি কেন্দ্রে যখন পৌঁছায় তখন সেই প্রতিবিম্বটা যখন পৌঁছে যায় তখন কিন্তু ওই মস্তিষ্কের থেকে এক ধরনের স্বতঃস্ফূর্ত একটি কিছু কার্যকলাপের মাধ্যমে সেখানে একটি স্পষ্ট সিগন্যাল আসে এবং আমরা সেই মাধ্যমেই কিন্তু আমরা বস্তুটাকে আবার সহজেই দেখতে পারি, স্পষ্ট করে দেখতে পারি। দুই চোখের মাধ্যমে একক বস্তুটাকেই আমরা দেখে থাকি, আর সেটাই হচ্ছে গিয়ে দ্বিনেত্র দৃষ্টি। তুমি মনে রাখবে 6.3 মিটার দূরত্বে অবস্থিত আমাদের দুইটা চোখের ব্যবধান, আমাদের যে দুইটা চোখ আছে 6.3 সেন্টিমিটার পার্থক্য, আমাদের দুইটা চোখের মাঝখানের ব্যবধানটা হচ্ছে 6.3 সেন্টিমিটার ব্যবধান। তো এর ফলে আমরা কি করি, কোনো বস্তু যখন আমরা দেখি তখন দেখার সময় আমাদের প্রত্যেকটি চোখ বস্তুটির একটি নির্দিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে থাকে। যেহেতু আমাদের 6.3 সেন্টিমিটার দূরত্ব, তাই কোনো একটা বস্তু দেখার সময় আমাদের চোখে দুইটা চোখই একটা পরস্পর একটা কী করে প্রতিবিম্ব তৈরি করে। তো প্রত্যেকটি চোখ বস্তুটির জন্য একটি করে, আমাদের দুই চোখ
আলাদাভাবে একটি করে প্রতিবিম্ব তৈরি করে থাকে। তা যেহেতু দুইটা চোখের মাঝখানে 6.3 সেন্টিমিটার দূরত্ব আছে, আমি চিত্র এঁকে সেটা আবার বুঝাই দেবো তোমাদেরকে। তো এই প্রতিবিম্ব একটি থেকে অন্যটা কিন্তু কিছুটা আলাদা থাকে। আর যখন এই প্রতিবিম্বটা হয়, উভয় উদ্দীপনায় কিন্তু আবার মস্তিষ্কের মধ্যেই প্রেরিত হয়। আর প্রেরিত হওয়ার ফলে তখন কি হবে, ওই মস্তিষ্ক এই দুটি উদ্দীপনাকে সমন্বয় করে একটি রেজাল্ট দিয়ে থাকে। ফলে একটি ত্রিমাত্রিক আমাদের একটি চিত্র দেখা যায়, যার ফলে আমরা স্পষ্ট দেখি। আমি আরেকটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে মানুষের দ্বিনেত্র দৃষ্টির অংশটা বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো, আমি দ্বিনেত্র দৃষ্টির আরেকটি ছবি এঁকে তোমাদেরকে আমি বুঝাচ্ছি। এটা তোমরা বুঝতে পারবে যে আমাদের দ্বিনেত্র মানে আমাদের দুইটা চোখের মাধ্যমে আমরা আরেকটি ত্রিমাত্রিক প্রতিবেদন সৃষ্টি হয় এবং আমরা দেখতে পাই। শিক্ষার্থীরা দেখো, এইটা হচ্ছে আমি একটা ঘর আঁকাচ্ছি, তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে একটা ঘর। এখন এটা হচ্ছে একটা ঘর, এই হচ্ছে একটা ঘর। এখন আমি এই ঘরটাকে আমি এটাকে যদি আমি একটু অংশটা বোঝানোর জন্য দুইটা অংশ ব্যবহার করে থাকি তাহলে একটু ভালো হয়। আচ্ছা দেখো, এই ঘরটাকে আমাদের চোখ কিভাবে দেখছে, দেখো আমাদের দুইটা চোখ এই ঘরটাকে কে কিভাবে দেখছে সেটা একটু করে দেখো। তো এখন এই চোখের এখান থেকে এখানে আমাদের কর্নিয়াটা, এটা হচ্ছে আমাদের চোখের, তো শিক্ষার্থীরা দেখো, এইটা হচ্ছে লেন্স। তো লেন্সের মধ্যে আমাদের এই অংশটা, এটা হচ্ছে চোখ। তো লেন্সের এই অংশটা এসে পৌঁছাচ্ছে। তো এরপরে এই অংশটা থেকে আরেকটা অংশ হচ্ছে এই পাশ থেকে এইভাবে আসছে, আর এই পাশ থেকে এটা ওই মানে আরেকটা ঠিক এইখানে এসে পৌঁছাচ্ছে। তো এইভাবে আমরা এই চোখটা দেখছি। আর অপর দিকে আমি আরেকটা চোখের লেন্স আঁকাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা চোখের লেন্স আঁকাচ্ছি, সেটা দেখো এই লেন্সের। তো এইখান থেকে এই লেন্স থেকে আরেকটা আমাদের এইটা হচ্ছে আরেকটা চোখের লেন্স। তো এই লেন্সের এখানে পৌঁছাচ্ছে, আর এটা হচ্ছে আরেকটা চোখ। তো এই চোখের একটা লেন্সের এভাবে এসে আর এই কোণা থেকে আর এই অংশটা এই কোণাতে পৌঁছাচ্ছে। তাহলে দেখো আমি কি বুঝাচ্ছি, এই ডান চোখটা এই অংশটাকে বেশি দেখতে পাচ্ছে আর এই পাশটাকে সংক্ষিপ্ত দেখতে পাচ্ছে, এবং বাঁ পাশের চোখটা এই অংশটাকে সংক্ষিপ্ত অংশটাকে বেশি দেখছে এবং এই লম্বা অংশটাকে ডান পাশের অংশটাকে কম দেখছে। তো এই দুটা চোখ, এখন আমি দুটা চোখের সমন্বয়ে এটা ডান চোখ এইভাবে দেখতে পাচ্ছে। তাহলে এটা হচ্ছে ডান চোখ আর এটা হচ্ছে বাম চোখ। তো ডান চোখটা এই অংশটাকে বেশি দেখছে, আর বাঁ চোখটা হচ্ছে এই পাশের অংশটাকে বেশি দেখছে এবং এই পাশের অংশ সংক্ষিপ্ত দেখছে। এখন যদি আমি এটাকে আবার ছোট করে এখানে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই ছোট অংশটা এই বাঁ চোখটা বেশি দেখছে আর এইটাকে সংক্ষিপ্ত আকারে দেখছে, এই জায়গাটা সংক্ষিপ্ত দেখছে, আর এই অংশটাকে বেশি দেখছে। আর ডান চোখটা এই পাশের অংশটাকে একদম এই বাঁ পাশের এই অংশটাকে সংক্ষিপ্ত দেখছে এবং আর এই পাশের অংশটাকে সে বেশি করে দেখছে, স্পষ্ট দেখতে পাচ্ছে। এটা হচ্ছে এই বাঁ চোখ। তাহলে এই ডান চোখটা এই পাশের অংশটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে আর এই পাশের অংশটাকে ছোট করে দেখছে, আর বাঁ চোখটা এই পাশের অংশটাকে অর্থাৎ ডান পাশের অংশটা ঘরের ডান পাশের অংশটাকে সংক্ষিপ্ত দেখছে আর বাঁ পাশের অংশটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। এখন এই দুইটা চোখের দর্শন প্রক্রিয়াটা আমাদের অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের দর্শন অংশে যেয়ে পৌঁছায় এবং সেখানকার প্রতিফলনের মাধ্যমে সেখানকার প্রতিক্রিয়া একটি ত্রিমাত্রিক সিগন্যাল আসে, যার ফলে আমরা ঘরটাকে আবার পুনরায় যেরকম সেভাবেই দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। শিক্ষার্থীরা
দ্বিনেত্র দৃষ্টি কিন্তু উভয় উদ্দীপনায় মস্তিষ্কে কিন্তু প্রেরণ হচ্ছে, অর্থাৎ এইটাও মস্তিষ্কে প্রেরণ হচ্ছে এবং ডান চোখে যেভাবে দেখছে সেটাও কিন্তু মস্তিষ্কের মধ্যে প্রেরণ হচ্ছে। আর উভয় উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ হলো এবং এই দুটো উদ্দীপনার সমন্বয় সাধন করে মস্তিষ্ক। এর ফলে আমরা কি করি, ত্রিমাত্রিক আরেকটি চিত্র দেখতে পাই, যা আমাদের স্পষ্ট হয়। যে অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ত্রিমাত্রিক দর্শন। তো শিক্ষার্থীরা, দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে কিছু শর্ত আমাদেরকে থাকতে হবে। আর শর্তটা কি, অবশ্যই নির্দিষ্ট বস্তুকে নিবন্ধন করার জন্য অক্ষিপেশিকে সঠিকভাবে সংকুচিত হতে হবে। এই চক্ষু অক্ষিপেশিটাকে সঠিকভাবে যদি সংকুচিত না হয় তাহলে কিন্তু দ্বিনেত্র দৃষ্টি কাজটি সম্পন্ন হবে না। দু চোখের রেটিনায় সদৃশ্য বিন্দুর একটি উপস্থিতি থাকতে হবে, তাহলে আমরা দু চোখের রেটিনার মধ্যে কিন্তু যে সদৃশ্য বিন্দুর উপস্থিতি থাকতে হবে, তাহলে শিক্ষার্থীরা। আর দুই চোখের রেটিনায় প্রায় একই রকম প্রতিবিম্ব যেন সৃষ্টি হয় সেটাও থাকতে হবে বৈশিষ্ট্য। আর দুটি বীক্ষণ ক্ষেত্রকে এক জায়গায় পরস্পরের মিলে যেতে হবে সেরকম বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে কিন্তু দ্বিনেত্র দৃষ্টির সম্ভব। তো শিক্ষার্থীরা, আর দ্বিনেত্র দৃষ্টিতে থাকার ফলে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। দ্বিনেত্র দৃষ্টির কারণে আমরা চোখ দিয়ে দেখার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আমাদের হয়ে থাকে। কী কী সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি দ্বিনেত্র দৃষ্টির ক্ষেত্রে? তো বস্তু ত্রিমাত্রিক ছবিগুলো আমরা অবলোকন করতে পারি। তারপরে হচ্ছে দু চোখের সাহায্যে আমরা একই সাথে কোনো বস্তুকে একইভাবে আমরা সেটাকে দেখতে পারি, দেখার একটা সুযোগ হয়ে থাকে দ্বিনেত্র দৃষ্টির মাধ্যমে। তাছাড়া আমরা কি করতে পারি, বস্তুর একটি যে বস্তুটা আমরা দেখছি সেটা নির্দিষ্ট আকৃতি এবং সেটা বর্ণটা আমরা স্পষ্ট বুঝতে পারি, গভীরতাটাও আমরা স্পষ্ট করে বুঝতে পারি। শিক্ষার্থীরা, কোনো বস্তুর গভীরতা অনুধাবন করার জন্য আমরা এই দ্বিনেত্র দৃষ্টিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজগুলো দ্বিনেত্র দৃষ্টির মাধ্যমে আমরা নির্ভুলভাবে করার ক্ষমতা রাখি। তো আমরা যে কাজগুলো করি, হ্যাঁ, আমরা নির্ভুলভাবে মানে সঠিকভাবে করার যে আমরা চোখে দেখে যে কাজটা করতে পারি, এই দ্বিনেত্র দৃষ্টির বৈশিষ্ট্যগত কারণেই কিন্তু আমরা সেই কাজগুলো সম্পন্ন করে থাকি। আবার শিক্ষার্থীরা, এই আমরা অনেক দূরের বস্তুগুলো দৃষ্টিক্ষেত্রটা আমাদের অনেক ব্যাপক হতে পারে এই দ্বিনেত্র দৃষ্টির কারণে। তো শিক্ষার্থীরা, এছাড়াও কিন্তু দ্বিনেত্র দৃষ্টির মাধ্যমে আমরা কি করতে পারি, বস্তু আর চোখের মধ্যবর্তী দূরত্বকে সূক্ষ্মভাবে আমাদের যে বস্তুটা আর যে চোখে, যে বস্তু আর চোখের মাঝখানে দূরত্বটাকে আমরা সূক্ষ্মভাবে সেটা অবলম্বন করতে পারি। এইভাবে দ্বিনেত্র দৃষ্টির মাধ্যমে আমরা অনেক আমাদের চোখের দ্বিনেত্র দৃষ্টির কারণে আমরা অনেকভাবে উপকৃত হয়ে থাকি। তো শিক্ষার্থীরা, আজকে তাহলে চোখের উপর আমি শেষ করলাম। আমি আমার কাছ থেকে শেষ করেছি, কিন্তু তোমরা যদি সেটা ঠিকভাবে চর্চা করো, আমি আশা করব এই চোখ থেকে যতই প্রশ্ন আসুক, যেভাবে আসুক, তোমরা অবশ্যই আনসার করতে পারবে এবং ভালো একটা নাম্বার পাবে। তো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আর আগামী ক্লাসে আমি অবশ্যই কানের উপর আমাদের যে সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায় হতে কানের উপরে আলোচনা করব। তোমরা ওই অংশটাও একটু দেখে রাখবে, তাহলে অবশ্যই ক্লাস করতে ভালো লাগবে। পড়ার ক্লাসের পূর্বে নিজেদেরও একটু পড়ে রাখলে সে সহজে ধরা যায়, আর ক্লাস হয়ে যাওয়ার পরে সেটা বারবার প্র্যাকটিস করবে। তো তোমরা সবাই ভালো থেকো। আগামী ক্লাসে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।